যে ছবিটার বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ার কথা ছিল সেটাই কিভাবে অস্কারের ইতিহাসে নতুন করে রেকর্ড লিখল। আজ আমরা সিনার্স নামের একটা ভ্যাম্পায়ার হরর ছবির এই অবিশ্বাস্য সাফল্য নিয়ে এক গভীর আলোচনায় বসব। যে ছবিটা নিয়ে স্টুডিও নিজেই সন্দেহান ছিল সেটাই এখন হলিউডের সবচেয়ে বড় পুরস্কারের মঞ্চে, মানে আলোচনার কেন্দ্রে। আজকের আলোচনাটা আসলেই খুব জরুরি, কারণ সিনার্সের এই সাফল্যটা মানে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক, সাধারণত একাডেমি অ্যাওয়ার্ডসে ভৌতিক বা ভ্যাম্পায়ার ঘরানার ছবিকে শিল্পের নিচু স্তরের কাজ বলে মনে করা হয়। হ্যাঁ, একটা তাচ্ছিল্যের ভাব তো থাকেই। একদম, কিন্তু সিনার্সের 16টা মনোনয়ন এই বহু বছরের প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। এটা শুধু একটা ছবির সাফল্য নয়, বরং হলিউডে জনরা চলচ্চিত্রের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত হতে পারে। এই পরিবর্তনের বিষয়টা আসলেই ভাবার মতো। চলুন একেবারে শুরু থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। $10 কোটি একটা বড় বাজেটের ছবি, যার গল্প মৌলিক, রেটিং আর জনরাটা ভ্যাম্পায়ার হরর। কাগজে কলমে তো এটাকে বক্স অফিস 20-এর মতোই লাগার কথা। ঠিক তাই। হলিউড বিশ্লেষকরা তো প্রায় নিশ্চিতই ছিলেন যে এটা একটা বড় সড় ফ্লপ হতে চলেছে। তাদের যুক্তিরও কারণ ছিল। সাধারণত এই ঘরানার ছবির একটা নির্দিষ্ট দর্শক গোষ্ঠী থাকে, কিন্তু সব শ্রেণীর দর্শককে এটা প্রেক্ষাগৃহে টানতে পারে না। তার উপর মৌলিক গল্পের ছবি এমনিতেই আজকাল সিকুয়েল আর ফ্র্যাঞ্চাইজির দাপটে কোণঠাসা। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল একেবারে অভাবনীয়। একদম। ছবিটি প্রেক্ষাগৃহে রীতিমতো ঝড় তুলেছে এবং সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যবসা সফল মৌলিক চলচ্চিত্রে পরিণত হয়েছে। আর ব্যবসার চেয়েও বড় কথা, এটি 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন প্রাপ্তির দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেছে। আর রেকর্ড ভাঙার বিষয়টা তো প্রায় অবিশ্বাস্য। সর্বাধিক 16টা বিভাগে মনোনয়ন। ভাবা যায়? এর আগে টাইটানিক, লা লা ল্যান্ড আর অল অ্যাবাউট ইভের মতো কালজয়ী ছবির সর্বোচ্চ 14টা মনোনয়নের রেকর্ড ছিল, তাই না? হ্যাঁ, ছিল। সিনার্স সেই ইতিহাসকেও ছাপিয়ে গেল। এটা কি শুধু ছবির গুণমানের জন্য, নাকি একাডেমির রুচি বদলেরও কোনো চিহ্ন? আমার মনে হয় দুটোই। একাডেমির সদস্য পদে গত কয়েক বছরে যে পরিবর্তন এসেছে, মানে নতুন ও তরুণ সদস্যরা যুক্ত হয়েছেন, তার একটা প্রভাব তো আছেই। আচ্ছা, তবে মূল কারণটা ছবির মধ্যেই নিহিত। এটা প্রমাণ করে যে একটা ভালো গল্প আর নির্মাণের মুনশিয়ানা থাকলে যে কোনো ঘরানার ছবি ইতিহাস তৈরি করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দশকের পর দশক ধরে একাডেমি হররকে কম শিল্পমান সম্পূর্ণ বলে দূরে সরিয়ে রেখেছে। দি এক্সরসিস্ট বা দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্পস এর মতো হাতে গোনা কিছু উদাহরণ ছাড়া হরর মানেই যেন অস্কারের দৌড় থেকে বাদ। ঠিক। কিন্তু বছর কয়েক আগে জর্ডান পিলের গেট আউট এই দেয়ালে প্রথম বড় ধাক্কা দিয়েছিল। সিনার্স সেই দরজাটাকেই যেন একেবারে ভেঙে ফেলল। তাহলে ছবির ভেতরে এমন কি আছে যা দর্শক এবং একাডেমি ভোটার উভয়কে এতটা মুগ্ধ করেছে? ছবির গল্পটা যদি দেখি, প্রেক্ষাপট 1930-এর দশকের মিসিসিপি ডেল্টা। হ্যাঁ, যমজ দুই ভাই যারা সাবেক গ্যাংস্টার, তারা একটা জুক জয়েন্ট বা গান বাজনার আসর খোলে, কিন্তু সেই জায়গাটাই রক্তচোষা ভ্যাম্পায়ারদের আক্রমণের শিকার হয়। বাইরে থেকে শুনলে তো বেশ সরল একটা হরর প্লট মনে হচ্ছে। এখানেই ছবির আসল জাদু। 2 ঘন্টা 18 মিনিটের এই ছবিটি শুধু ভ্যাম্পায়ার বা হরর ছবি নয়, এর গভীরে রয়েছে প্রতিশোধ, বর্ণ বৈষম্য, ভালো মন্দের লড়াই এবং সঙ্গীতের শক্তি। একদম। পরিচালক রায়ান কুগলার ভ্যাম্পায়ারদের এখানে আমেরিকার বর্ণবাদের এক জীবন্ত রূপক হিসেবে ব্যবহার করেছেন। ও আচ্ছা। ভ্যাম্পায়ারদের রক্তক্ষয়ী আক্রমণ আসলে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ওপর হওয়া ঐতিহাসিক সহিংসতার এক শক্তিশালী প্রতীক। ছবিটি আসলে দক্ষিণাঞ্চলের ব্লুজ সঙ্গীত এবং কৃষ্ণাঙ্গ সংস্কৃতির এক শৈল্পিক উদযাপন। তার মানে এটা একই সাথে বিনোদন দেয়, আবার ভাবতেও বাধ্য করে। ঠিক তাই। আপনি বলছিলেন যে ভ্যাম্পায়াররা এখানে বর্ণবাদের রূপক। এটা দারুণ একটা ধারণা, কিন্তু হরর ছবির মাধ্যমে এই বার্তা দেওয়াটা কি ঝুঁকিপূর্ণ নয়? মানে অনেক দর্শক কি মূল বার্তাটা না ধরে শুধু ভ্যাম্পায়ারের আক্রমণ হিসেবেই দেখবে না? অবশ্যই ঝুঁকিপূর্ণ, কিন্তু রায়ান কুগলার, যিনি ব্ল্যাক প্যান্থারের মতো ছবির মাধ্যমে বাণিজ্যিক ছবির কাঠামোতে সামাজিক বার্তা দিতে সিদ্ধহস্ত, তিনি এই ঝুঁকিটাই নিয়েছেন। তিনি এমন একটি জগৎ তৈরি করেছেন যেখানে ভ্যাম্পায়ারদের ভয় এবং বর্ণবাদের ভয় মিলেমিশে একাকার হয়ে যায়।
দর্শক ভয় পায়, কিন্তু সেই ভয়ের উৎস নিয়ে ভাবতেও বাধ্য হয়। আর সঙ্গীত? ছবির ব্লুজ সঙ্গীত এখানে শুধু আবহ নয়, এটা চরিত্রদের কষ্ট, সংগ্রাম আর প্রতিবাদের ভাষা। এই গভীরতাই ছবিটিকে সাধারণ হরর থেকে আলাদা করে তুলেছে। এই ধরনের একটা গভীর রূপককে পর্দায় ফুটিয়ে তোলার জন্য তো অসাধারণ অভিনয় দরকার, আর সেখানেই মাইকেল বি জর্ডানের কথা বলতে হয়, তাই না? অবশ্যই। একটা নয়, দুটো চরিত্রে যমজ ভাইয়ের দ্বৈত ভূমিকায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা বিভাগে প্রথমবার মনোনয়ন পেয়েছেন। তার অভিনয় নিঃসন্দেহে এই ছবির অন্যতম প্রধান শক্তি। দুটো ভিন্ন চরিত্রে তার আবেগ, কথা বলার ভঙ্গি আর শারীরিক ভাষার ব্যবহার ছিল দেখার মতো। একজন শান্ত হিসেবি, অন্যজন আবেগপ্রবণ ও বেপরোয়া। একই অভিনেতার মধ্যে এই দুই সত্তার এমন বিশ্বাসযোগ্য রূপান্তর সত্যিই অসাধারণ। তার মনোনয়নটা তাই খুবই প্রত্যাশিত ছিল। এরপর আছেন উন্মি মুসাকু। ভূত তাড়ানো পুরোহিত অ্যানি চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। তার চরিত্রটি ছবিতে আশার প্রতীক। এখানে একটা মজার তথ্য না দিলেই নয়। উন্মি মুসাকু এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ছোটবেলায় স্কুল থেকে ফিরে নাকি প্রতিদিন অ্যানি 1982 ছবিটি দেখতেন। আরে কি কাকতালীয় ব্যাপার! হ্যাঁ, সেই নামের চরিত্রেই তিনি আজ অস্কারে মনোনীত। এটা তো দারুণ একটা সংযোগ, যেন তার ভাগ্যেই লেখা ছিল। তবে আমার মতে অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং আনন্দের চমকটা হলো ডেলরয় লিন্ডোরোর মনোনয়ন। ও হ্যাঁ, ব্লুজ সঙ্গীতশিল্পী ডেল্টা স্লিম চরিত্রে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে তার মনোনয়নটি একাডেমি সদস্যদের মধ্যে ছবিটির প্রতি কী পরিমাণ ভালোবাসা জন্মেছে তার প্রমাণ দেয়। ঠিক তাই। 2020 সালে স্পাইক লি ডাফ 5 ব্লাডস ছবির জন্য তার মনোনয়ন না পাওয়াটা অনেককেই হতাশ করেছিল। প্রায় সবাই ধরে নিয়েছিল তিনি সেবার মনোনয়ন পাবেন। 73 বছর বয়সী এই বর্ষিয়ান অভিনেতার এটাই প্রথম অস্কার মনোনয়ন। সত্যি অবিশ্বাস্য। এবং এটা তার বহু দিনের প্রাপ্য ছিল। একজন অভিনেতা হিসেবে তিনি দশকের পর দশক ধরে অসাধারণ কাজ করে গেছেন, কিন্তু স্বীকৃতি সেভাবে পাননি। কিছুদিন আগে সিনার্সের একটা বিশেষ প্রদর্শনীতে ডেনজেল ওয়াশিংটন দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছিলেন। তারা 70-এর দশকে সহপাঠী ছিলেন। তাই নাকি? হ্যাঁ, একজন কিংবদন্তি অভিনেতার কাছ থেকে আরেকজন কিংবদন্তির জন্য এমন সম্মান সত্যি মন ছুঁয়ে যায়। লিন্ডোর মনোনয়নটা যেন সেই বহুদিনের না পাওয়া স্বীকৃতিরই একটা প্রতিদান। ছবির কলাকুশলীদের সাফল্য তো এখানেই শেষ নয়। পরিচালক রায়ান কুগলারের ব্যক্তিগত সাফল্যও অসামান্য। তিনি সেরা পরিচালনা, সেরা মৌলিক চিত্রনাট্য এবং প্রযোজক হিসেবে সেরা চলচ্চিত্র, এই 3টি প্রধান বিভাগে মনোনীত হয়েছেন। তার স্ত্রী জিনজি কুগলার ও ব্যবসায়িক অংশীদার সেভ ওহানিয়ানও প্রযোজক হিসেবে মনোনয়ন পেয়েছেন। আরও কিছু গুরুত্বপূর্ণ মনোনয়নও আছে যা ছবিটির সার্বিক গুণমানের পরিচয়ক। যেমন সেরা চিত্রগ্রহণ বিভাগে অটম ডোরাল্ড 4র্থ নারী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এটা সিনেমাটোগ্রাফির মতো পুরুষ শাসিত একটি ক্ষেত্রে একটি বড় মাইলফলক। অবশ্যই। এছাড়াও পোশাক পরিকল্পনা, রূপসজ্জা, সঙ্গীত, সম্পাদনা, শব্দ এবং নতুন চালু হওয়া সেরা কাস্টিং বিভাগেও ছবিটি মনোনীত হয়েছে। মানে প্রায় সব প্রযুক্তিগত বিভাগেই সিনার্সের জয়জয়কার। একদম, যা প্রমাণ করে ছবিটি শৈল্পিকভাবে কতটা শক্তিশালী। ছবির এই সাফল্যের পেছনে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সের ভূমিকাও তো বিশাল। 102 বছরের পুরনো এই স্টুডিওটি এবার মোট 30টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে। শুনলাম রায়ান কুগলারের সাথে তাদের একটি বিশেষ চুক্তিও হয়েছে। হ্যাঁ, চুক্তিটি হলিউডে বেশ আলোচনার জন্ম দিয়েছে। চুক্তি অনুযায়ী 25 বছর পর সিনার্স ছবির মালিকানা বা স্বত্ব রায়ান কুগলারের কাছে ফিরে যাবে। বলেন কি? বর্তমান স্টুডিও সিস্টেমে এটা প্রায় আনহার্ড অফ একটা ব্যাপার, যেখানে নির্মাতারা সাধারণত তাদের কাজের উপর কোনো স্বত্ব পান না। এটা নির্মাতাদের ক্ষমতায়নের দিকে একটি বড় পদক্ষেপ। এই চুক্তিটা তো প্রায় অবিশ্বাস্য। 25 বছর পর ছবির স্বত্ব ফিরে পাওয়া, এটা কি হলিউডে পরিচালকদের জন্য ক্ষমতার ভারসাম্যে কোনো পরিবর্তন আনছে? আমরা কি ভবিষ্যতে আরও পরিচালকদের এমন দাবি করতে দেখব? এটা একটা দারুণ প্রশ্ন। আমার মনে হয় এটা একটা প্রেসিডেন্ট তৈরি করতে পারে। বিশেষ করে কুগলারের মতো সফল পরিচালকরা ভবিষ্যতে স্টুডিওর সাথে দর কষাকষির সময় এই চুক্তিকে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, ওয়ার্নার ব্রাদার্সের বর্তমান পরিস্থিতিও বেশ জটিল। একদিকে নেটফ্লিক্স ও প্যারামাউন্টের মতো সংস্থা তাদের কেনার জন্য প্রতিযোগিতা করছে, অন্যদিকে তারা মৌলিক গল্পের ছবি নির্মাণে দারুণ সাফল্য দেখাচ্ছে। এমন এক সময়ে যখন বক্স অফিসে শুধু সিকুয়েল আর সুপারহিরোদের দাপট। ঠিক,
তখন সিনার্সের মতো একটি মৌলিক ছবিতে এত বড় বিনিয়োগ করা এবং নির্মাতাকে এমন একটি চুক্তি দেওয়া তাদের সাহসেরই পরিচায়ক। এখানেই আসে সেরা চলচ্চিত্রের দৌড়ের মূল প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নটি। সিনার্স সবচেয়ে বেশি মানে 16টি মনোনয়ন পেয়েছে ঠিকই, কিন্তু মনোনয়ন সংখ্যায় তো সবকিছু নয়। একদম। এর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে রাজনৈতিক থ্রিলার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারকে। এই ছবিটি ইতোমধ্যেই গোল্ডেন গ্লোবস ও ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসের মতো বড় পুরস্কার জিতে নিয়েছে। এবং পরিসংখ্যানও কিন্তু সেই দিকে ইঙ্গিত করে। গত 21 বছরে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া ছবির মধ্যে মাত্র 6টি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। ও, মাত্র 6টি? সুতরাং মনোনয়নের সংখ্যা দিয়ে বিজয় নিশ্চিত বলা যায় না। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের একটা মোমেন্টাম আছে। পুরস্কারের মরশুমে এই মোমেন্টামটা খুব গুরুত্বপূর্ণ। লড়াইটা তাই বেশ কঠিন হবে। অবশ্যই, বিশেষ করে যখন ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো ছবি, যা ইতিমধ্যে গোল্ডেন গ্লোবসের মতো বড় পুরস্কার জিতেছে, তখন ভোটারদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়। তবে এবারের সেরা চলচ্চিত্র বিভাগের অন্য মনোনীত ছবিগুলোর তালিকা দেখলেও একটা বিষয় খুব পরিষ্কার, এবারের প্রতিযোগিতা খুবই বৈচিত্র্যময়। একদম। একদিকে আছে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো গথিক সায়েন্স ফিকশন, যা মেরি শেলির ক্লাসিককে নতুনভাবে উপস্থাপন করেছে। অন্যদিকে আছে শেক্সপিয়রের পরিবারের গল্প নিয়ে হ্যামলেটের মতো ঐতিহাসিক ড্রামা। আবার টেবিল টেনিস নিয়ে মার্টি সুপ্রিমের মতো স্পোর্টস কমেডি বা বুগোনিয়ার মতো ব্ল্যাক কমেডিও আছে। এই তালিকাটা প্রমাণ করে যে একাডেমি সদস্যরা এখন বিভিন্ন ধরনের গল্পকে স্বীকৃতি দিতে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হচ্ছেন। তারা শুধু প্রচলিত ড্রামার বাইরেও তাকাচ্ছেন, যা ইন্ডাস্ট্রির জন্য খুবই স্বাস্থ্যকর একটি লক্ষণ। তাহলে আলোচনার শেষে এসে আমরা কি এটা বলতে পারি যে সিনার্স শুধু একটা সফল হরর ছবি নয়? আমার মনে হয় তার চেয়েও বেশি কিছু। এটি একটি সাংস্কৃতিক মাইলফলক, যা গভীর সামাজিক ভাষ্যকে বিনোদনের সাথে মিশিয়ে অস্কারের ইতিহাস নতুন করে লিখেছে। আমি আপনার সাথে একমত। চূড়ান্ত ভবিষ্যৎবাণী করা কঠিন, তবে বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী 15ই মার্চ। একাডেমির 10,136 জন সদস্য তাদের ভোট দিয়ে বিজয়ী নির্বাচন করবেন। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কোনান ওব্রায়েন। হ্যাঁ, শেষ পর্যন্ত কে জিতবে তা সময়ই বলে দেবে। তবে সিনার্স জিতুক বা না জিতুক, এটি ইতিমধ্যেই একটি আলোচনা শুরু করে দিয়েছে, যা পুরস্কারের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। আলোচনার একেবারে শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। সিনার্সের এই অভূতপূর্ব সাফল্য কি হলিউডের জন্য একটা নতুন দিক নির্দেশনা? এটা কি প্রমাণ করে যে দর্শক ও সমালোচকরা এখন প্রচলিত ড্রামার বাইরে গিয়ে সাহসী, মৌলিক এবং জনরাভিত্তিক গল্প দেখতে চায়, যা একই সাথে মনোরঞ্জক এবং অর্থবহ? এবং এর চেয়েও বড় প্রশ্ন হলো, স্টুডিওগুলো কি এই বার্তাটা গ্রহণ করবে? তারা কি সিনার্সের সাফল্যকে একটি ব্যতিক্রম হিসাবে দেখবে, নাকি মৌলিক ও ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করার সাহস দেখাবে? ভাবার মতো বিষয়। ভবিষ্যতের হলিউড হয়তো এই প্রশ্নের উত্তরের উপরই দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে কি আমরা এই ধরনের আরও চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দেখতে পাব? প্রশ্নটা থেকেই যায়।